সঙ্গে অরূপের দুয়ারে পুলিশ, অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ বিধাননগর দক্ষিণ থানার তলব আগামীকালই পুলিশের নোটিশ অরূপ বিশ্বাসের বাড়িতে মেসি কাণ্ডে অরূপকে নোটিশ পুলিশের। অমিত আছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে আরো ভালো। অমিত, দেখো, মেসি কাণ্ডে 4 তারিখ জুন মাসের 4 তারিখে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল বিধাননগর দক্ষিণ থানার তরফে, কিন্তু অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি হাজিরা দেননি। আজকে নিউ আলিপুর থানার তরফে বিধাননগর দক্ষিণ থানার যে নোটিশ, সেই নোটিশ আজকে অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে দিতে যাওয়া হয় নিউ আলিপুর থানার পুলিশের তরফে, এবং তারা বাড়িতে গিয়ে দেখেন অরূপ বিশ্বাস নেই। তারা দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়ে থাকেন এবং তারা নক করেন, কোনো সাদা শব্দ পাননি। এবং ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার যে তলবি নোটিশ, অর্থাৎ আগামীকাল যে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে, সেই নোটিশটি নিউ আলিপুর থানার পুলিশের তরফে অরূপ বিশ্বাসের যে নিউ আলিপুরের বাড়ির ঠিকানা, সেই দরজায় কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে বা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটাই খবর। এবং জানিয়ে রাখবো যে অরূপ বিশ্বাস যেহেতু তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি, সেক্ষেত্রে যে নোটিশটি দেওয়া হয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে তার তরফে যে অসুস্থতার কারণ বলা হয়েছিল, কিন্তু কোনো রকম প্রেসক্রিপশন অর্থাৎ চিকিৎসককে তিনি দেখিয়েছেন, চিকিৎসককে তিনি পরামর্শ দিচ্ছেন, সেই প্রেসক্রিপশন কিন্তু তিনি পৌঁছে দেননি বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী অফিসারের কাছে। এই বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছে। এবং আগামীকাল সকাল 11টার সময় বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী যিনি অফিসার রয়েছেন এই মেসি কাণ্ডের, সেই তদন্তকারী অফিসারের কাছে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে, এবং এই মর্মে কিন্তু তার বাড়িতে নোটিশ দেওয়া হলো পুলিশের তরফে। ধন্যবাদ। কাল দিল্লিতে বিরোধী টিম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডি জোটের বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে। আসলে ইন্ডি জোটের বৈঠকটা কি বাহানা? আসলে কি দল বাঁচাতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে? আমরা জানি যে বৈঠক রয়েছে 8ই জুন, ইন্ডি জোটের বৈঠক। কি হতে পারে, সম্ভাবনা কি জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগামী কালের যে ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে মূলত আগামী দিনে বিরোধীদের কি অবস্থান হবে এবং কিভাবে বিরোধী লড়াই এককাট্টা রাখা যাবে, সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হবে। মোট 16টিরও বেশি 16টি বিরোধী দল তাদের যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই ডিএমকে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে তারা নেই এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্সেও তারা নেই, সেটাও তারা স্পষ্ট করে দিয়েছে। ফলে ডিএমকে ছাড়া বাকি সমস্ত বিরোধী দল আগামীকাল কনস্টিটিউশন ক্লাবে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। 2029-এর কথা মূলত মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের দিল্লি আসা, তাদের আসার পেছনে কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তাই নয়, একই সঙ্গে দলের যে সংসদীয় ভাঙনের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, সেই ভাঙন রোখারও কিন্তু একটা চেষ্টা রয়েছে বলে একটা সম্ভাবনা এটা তো রয়েছে যে দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল। মৈত্রেয়ী, আরো স্পষ্ট করতে চাইবো মৈত্রেয়ী যে এই ইন্ডি জোটের বৈঠক কি তাহলে একটা বাহানা মাত্র? যেটা আমরা জানতে পারছি যে শুধু তারা যে এখানে ভিজিট করছেন তাই নয়, একেবারে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে সাংসদদের কাছে ফোন করে তাদেরকে তাদের মান ভাঙানো এবং এই ভাঙনটা আটকানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। এই ইন্ডিয়া জোটের বৈঠক শুধুমাত্র বাহানা? আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যদি বৈঠক করার হতো, মান ভাঙানোর চেষ্টা করার দরকার পড়তো, তাহলে কলকাতাতে যখন কালীঘাটে বিভিন্ন বৈঠকগুলি হচ্ছিল সে সময় ডেকে বৈঠক করতে পারতেন। যদিও সেই বৈঠক করা হয়নি, এবং সেই বৈঠক আগেও যেগুলোতে হয়ে গেছে দেখতে পাওয়া গেছে একদম কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা তারা কেউ সেই অর্থে উপস্থিত থাকতে পারছেন না। দ্বিতীয়ত, দুদিন আগে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, সেখানে যে নাম ঘোষণা করা হয়েছে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে, সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক সাংসদদের সেই কমিটি নিয়ে যেমন তারা প্রকাশ্যে না বললেও তাদের আপত্তির কথা বলেছেন। দ্বিতীয়ত, বিভিন্ন সাংসদকে এই কমিটিগুলোতে আনার ক্ষেত্রে, তার কারণ অনেক গুরুত্বপূর্ণ সাংসদ রয়েছেন, বর্ষিয়ান সাংসদরা রয়েছেন, তাদের কাউকে আনতে পারা যায়নি। তৃতীয়ত হচ্ছে, এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের অন্দরে তারা যখন ক্ষমতাতেও ছিল রাজ্যে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে এই সাংসদদের মধ্যে যারা ছিলেন, এই সাংসদদের মধ্যে একটা
বড় অংশ তারা কি ছিলেন, তারা ছিলেন হচ্ছে বিভিন্ন লবির তারা ছিলেন, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বহুদিন ধরে একটা গোষ্ঠী তৈরি হয়ে থাকতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে তারা নব তৃণমূলের ক্ষেত্রেই তাদের অত্যন্ত বেশি সুবিধা তৈরি হবে, এবং সে কারণেই তাদের তরফ থেকে যে আলাদা আলাদা ব্লক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটারই একটি প্রমাণ দিল্লিতে দেখা যেতে পারে। লোকসভার অধ্যক্ষকেই কোনোভাবে চিঠি দিতে পারে এই নব তৃণমূল? প্রথমত হচ্ছে যদি একসঙ্গে অনেকজন তারা বেরিয়ে যেতে চান, তারা যাতে দল ত্যাগ বিরোধী আইনের মধ্যে যাতে না পড়েন, সে কারণে অবশ্যই তারা চাইবেন হচ্ছে লোকসভা স্পিকারকে চিঠি দিতে, এবং লোকসভাতে কি হচ্ছে তা দেখে রাজ্যসভার যারা রয়েছেন তারাও সেই দিকে এগোতে পারেন। তেমনি একটা ইঙ্গিত রাজ্যসভার একাধিক সাংসদদের সঙ্গে কথা বলেও মিলেছে। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর 1 মাসের মধ্যে বিরোধী দলের 80 জন সদস্যের মধ্যে 60 জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে একেবারেই পড়বে না, এটা আমি মনে করি না। আমি তো প্রথম দিনই বলেছি যে আমি দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে 2-1 সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত। খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে তারপর রাজ্যসভাতেও ঘটবে। একসময় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেন তৃণমূল কংগ্রেস। তখন কংগ্রেস শিবিরের অনেকেই যোগ দেন তার সঙ্গে। আজ যখন এই INDI এর বৈঠক হচ্ছে, এই ইন্ডিয়া জোটের বৈঠক, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের মুখ, অন্যদিকে লোকসভায় একটা বড় শরিক। আমরা যদি দেখি যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও, তাহলে ফার্স্ট হচ্ছে কংগ্রেস, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তৃণমূল। আর এই ইন্ডি জোটের ক্ষেত্রে দুটো বড় শরিক, এক তৃণমূল, এক কংগ্রেস। এই সময় দাঁড়িয়ে কংগ্রেস কি করবে? দেখুন, গতকালই রাহুল গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক হয়েছে। কংগ্রেস কি ভাবছে এই ইন্ডিয়া জোটের আগে? কি হলো গতকালের বৈঠকে একটু জেনে নেবার চেষ্টা করি। মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোন দিকে দাঁড়িয়ে রয়েছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জল মাপার জন্যই কিন্তু ভরসা করা হয়েছে একেবারে কংগ্রেসের যিনি পিসিসি প্রেসিডেন্ট তাকে নয়, বরং বর্ষিয়ান সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেই ভরসা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেটার রিপোর্ট নেওয়ার পাশাপাশি প্রচুর এরকম তৃণমূল কংগ্রেসের চলে যাওয়া, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া নেতারা, তারা এখন কংগ্রেসে ফিরতে চাইছেন। ফলে তাদেরকে কতটা নেওয়া হবে, কি নেওয়া উচিত, সেই বিষয়েও কিন্তু কংগ্রেসের অন্দরে কথা হয়েছে। আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন। কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচেতলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি। যারা আসতে চাইছে তৃণমূল থেকে, আমি মূল কথা বলতে চাই, যারা ভালো মানুষের জন্য, আমি আগে বলেছি আবার আজকে বলছি, ভালো মানুষের জন্য আমাদের কংগ্রেস পার্টির দরজা খোলা আছে, সবসময় দরজা খোলা ছিল। যারা আসতে চাইছে চুরি করতে, যারা আসতে চাইছে দুর্নীতি করতে, সেভাবে লোক আমরা নিতে চাই না। কৌশিক, এবঙ্গে কি আবারও তৃণমূল আর কংগ্রেসের জোট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে? তাহলে রাজনীতি হচ্ছে সম্ভাবনার খেলা, ফলে কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশেষ গত কয়েকদিনে এবং গতকাল এবং আগামী দিনে যেটা হতে চলেছে সেটার দিকে কিন্তু সবার নজর রয়েছে। গতকালের যে মিটিংটা হলো রাহুল গান্ধী আর অধীর চৌধুরী, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কংগ্রেস এখন জল মাপছে যে কী হচ্ছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী সেটা বোঝার চেষ্টা করছেন। সেটা বোঝার জন্য দেখো কাকে ডাকলেন, অধীর চৌধুরীকে। অধীর চৌধুরীকে মানে প্রদেশ কংগ্রেস সভাপতিকে থেকে কিন্তু তিনি ডেকে কথা বলেননি, ডাকলেন হচ্ছেন অধীর চৌধুরীকে, যিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং দীর্ঘদিনের সাংসদ ছিলেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতি করেছেন, আমাদের এখানেও ছিলেন। এবং তার সম্পর্কে যেটা বলা হয় যে তৃণমূলের আমলে মমতার বিরোধিতার মুখ ছিলেন এ রাজ্যে অধীর চৌধুরী। এইটা বারবারই কংগ্রেসের অন্দর থেকে বলা হয়েছে যে এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে যতটা গরম, কংগ্রেস হাইকমান্ড যেন তৃণমূলের প্রতি কিছুটা নরম।
এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও অনেকে মনে করতেন যে অধীর চৌধুরীর এতটা বিরোধিতা না করলেও তিনি পারেন, কারণ জাতীয় রাজনীতিরও একটা অঙ্ক আছে, যেটা কখনোই অধীর চৌধুরী মানতে চাননি। তিনি বারবার বলেছেন যে তৃণমূলের যদি বিরোধিতা করতে না করা যায় তাহলে এ রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। সেই অধীর চৌধুরীর কাছ থেকেই কিন্তু এরকম একটা তাৎপর্যপূর্ণ সময় রিপোর্ট নিলেন রাহুল গান্ধী। এইবার যেটা হচ্ছে জোটের প্রশ্ন, আগামী দিনে কি কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি আসতে পারে, হাত ধরতে পারে একে অপরের? দুটো সম্ভাবনা, হয় কংগ্রেস আর তৃণমূলের জোট হবে অথবা হবে না। কংগ্রেসের একাংশ মনে করছে, এই রাজ্যের কংগ্রেসের, যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত নয়, একলা চলাই উচিত। যেই একলা চলো স্লোগানকে সামনে রেখে এবার কংগ্রেস ভোটে লড়েছে, সেটাই করা উচিত এবং সেটা করে এবার ফলও মিলেছে। অন্তত সিপিএম এর থেকে কংগ্রেস বেশি আসন পেয়েছে, তুলনায় তারা ভালো ফল করেছে। সুতরাং একলা চলোর লাইন থেকে সরে যাওয়া ঠিক হবে না। তারা এও বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে এখন ক্ষোভের পাহাড়, এই তৃণমূলের সঙ্গে জোট বাঁধা মানে তার আঁচ কংগ্রেসের ওপর গিয়েও পড়বে। কেন সেই কংগ্রেস সেই দায় নিতে যাবে? এটা হচ্ছে একাংশের যুক্তি। আর যারা বলছেন যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত, একটা সমঝোতায় যাওয়া উচিত, এটাই সেটার মোক্ষম সময়, তারা কি যুক্তি দিচ্ছেন? তারা বলছেন তৃণমূল এখন ব্যাকফুটে, ফলে কংগ্রেস যদি এখন আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে বসে আগামী কোনো ভোটের মুখে, তাহলে দর কষাকষিতে কংগ্রেস অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবং শুধু তাই নয়, তারা এও মনে করিয়ে দিচ্ছেন যে মুসলিম ভোট ব্যাংক, যেটা একটা বড় ফ্যাক্টর এ রাজ্যের ভোটের অঙ্কে, সেই মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ কংগ্রেস পেতে পারে। যদি কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে জোট বাঁধে তাহলে সেই জোটটা পেতে পারে। এবং এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকালই তৃণমূলের সংখ্যালঘু সেলের যিনি সম্পাদক, তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন তিনি আর তৃণমূলে থাকছেন না, পদত্যাগ করেছেন। এখানে থাকার নিজের সম্মান হারাওয়ার বরাবর আছে। এ পার্টিতে কোনো কাজ দেওয়া করা ছিল না। এখানে মাইনরিটিকে, মুসলিম সমাজকে শুধু ইউজ হতো। এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এই পার্টি থেকে আমি রিজাইন দেব। তৃণমূলের একটা দিনের পর দিন একের পর এক ভোটে এই মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের ছিল বড় ভরসা। সেটা যে অনেকেই মুখ ফিরিয়েছেন সেটা ভোটের ফলেই স্পষ্ট। তৃণমূল ভোটটা কি হয়েছে, নানাভাবে ভাগ হয়েছে। কিছুটা কংগ্রেসে গেছে, কিছুটা সিপিএমে গেছে, কিছুটা আইএসএফে গেছে, এইভাবে ভাগ হয়েছে। তো সেই ভাগটা এইবার যখন বিজেপির এরকম হয়ে গেছে, তাহলে সেই জায়গাটাকে মুসলিম ভোট ব্যাংকে কারা কনসলিডেট করতে পারে, সেইটা এখন বড় প্রশ্ন। সেইখানেই কংগ্রেসের অনেকে মনে করছেন যে এই বেকায়দায় পড়া তৃণমূলের সঙ্গে যদি এখন সমঝোতা করে নেওয়া যায় তাহলে মুসলিম ভোটের অনেকটাই তারা পেতে পারেন। কিন্তু এই যে কংগ্রেস এবং তৃণমূল যদি জোট হয়ও, সেখানেও একটা কাঁটা রয়েছে। কারণ অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে 2016 সালে কংগ্রেস এবং বামেদেরও জোট হয়েছিল, 2021-এও জোট হয়েছিল, যেটা দেখা গেছিল যে বামেদের ভোটটা কংগ্রেসের কাছে গেছে, কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পায়নি। কেন পায়নি? এর ব্যাখ্যা অনেকে দিয়েছেন এভাবে যে দীর্ঘদিন ধরে সিপিএম বা বামেদের দ্বারা কংগ্রেসের অনেকে অত্যাচারিত হয়েছেন, নিচুতলার কর্মীরা মার খেয়েছেন, তারা কি করে সেই দিনগুলো ভুলে যাবেন? ফলে তারা যতই ওপরে জোট হোক, মানে আনুষ্ঠানিকভাবে জোট হোক, তারা কখনোই সেই জোটে সামিল হননি, তারা কখনোই সিপিএম বা বামেদের প্রার্থীকে ভোট দেননি। সেই একই ফ্যাক্টরটা এবার কাজ করতে পারে তৃণমূলের ক্ষেত্রে। তৃণমূল আর কংগ্রেস জোট হলে কংগ্রেসের বহু নিচুতলার কর্মী আছেন যারা গত 15 বছরে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, দিনের পর দিন কোণঠাসা অবস্থায় থেকেছেন, ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। ওপরতলার নেতারা যতই জোট করুন কংগ্রেস আর তৃণমূলের, সেই জোট কি নিচুতলার কর্মীরা কখনো মেনে নেবেন? নিচুতলার কর্মীরা কি আদৌ কখনো তৃণমূলকে ভোট দেবেন? এই প্রশ্নটাও কিন্তু কংগ্রেস নেতৃত্বকে ভাবাচ্ছে। দিলীপ ঘোষ অত্যন্ত প্রাসঙ্গিক একটা মন্তব্য করছে। দিল্লি যান, কলকাতা যান, কি তাদের সমাধানটা কি হবে? সেজন্য সাধারণ মানুষ তাকে পরিত্যাগ করেছে, তার পার্টির লোকেরা পরিত্যাগ করে চলে যাচ্ছে পার্টিকে। সে পার্টির ভবিষ্যৎ কি? কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? তৃণমূল কংগ্রেস তো উঠেই গেছে, পার্টিটাই তো নেই। 2/3 এমএলএ বলছে আমরা ওদেরকে মানিই না, সাংসদরাও সেই পজিশনে পৌঁছে গেছে। দলনেতা কে বলছে না, বলছে আমরা নির্বাচিত করব। যে জায়গাতে সিপিএম এর আছে, যে জায়গাতে কংগ্রেসের আছে, শূন্যের খাতাতে 4র্থ নাম্বার পার্টি তৃণমূল কংগ্রেস হতে চলেছে। নেক্সট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটাও বিধায়ক থাকবে না, সাংসদ থাকবে না, শূন্য হয়ে যাবে এই দল।
গৃহদাহে ফের বৈঠক বাতিল। এবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক, আজ যে বৈঠকটার কথা ছিল সেই বৈঠক বাতিল। তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কেন বাতিল অফিসিয়ালি কি জানানো হচ্ছে? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, গত 31শে মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তৃণমূলের প্রায় 60 জনের বেশি যারা বিধায়ক তারা গড়হাজির ছিলেন। আমরা দেখেছি হচ্ছে কাউন্সিলরদের নিয়ে আগে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে কাউন্সিলররা তারা গড়হাজির ছিলেন। আজকে কথা ছিল যে ইন্ডিয়া জোটের যে বৈঠক সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, তার কারণ কলকাতা পুরসভা নিয়ে তৃণমূল কংগ্রেস কি সিদ্ধান্ত নেবে সেখানে তারা আলোচনা করবেন। তবে শেষ মুহূর্তে সেই বৈঠকটাকে বাতিল করে দেওয়া হয় এবং এর নেপথ্যে মনে করা হচ্ছে যে কাউন্সিলররা আসছেন না আসবেন না এটা বুঝতে পেরেই আজকেই বাতিল করা হয়েছে। প্রথমত হচ্ছে যে অনেকেই জানো যে কাউন্সিলররা দলের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখছেন, তারা যোগাযোগই করছেন না। দ্বিতীয়ত অনেকেই তাদের পদ, কেউ মেয়র পরিষদ, কেউ বড় চেয়ারম্যানের পদ ছাড়তে শুরু করে দিয়েছেন। তৃতীয়ত অনেকেরই বক্তব্য হচ্ছে কার্যত বেসুরা অবস্থাতে তারা বলতে শুরু করেছেন যথাযথ কোনো নির্দেশই আছে না, তাহলে এই নির্দেশের প্রক্ষেপে কি হবে। ফলে যে জল্পনা তৈরি হচ্ছিল যে এই বৈঠকে আসলে উপস্থিতিই কেউ হতে চাইবেন না, সেটাই হয়তো আগাম আঁচ করতে পারে তৃণমূল এবং সে কারণেই হচ্ছে এই বৈঠকটিকে বাতিল করে দেওয়া হয়। ধন্যবাদ। নিউ টাউনে কনভেনশন সেন্টারে শুভেন্দু অধিকারী দল এবং সরকারের মধ্যে সমন্বয়ের বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইবো যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ সেটাতে আমরা কাজ করছি কিনা। সবাই যদি বলে এটা তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়লো, এই বিপুল জয় পৌঁছে দিলেন, আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমাদের এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি চাই আপনারা আপনাদের দু চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া, সর্বোপরি নজরদারি করা, এই সবটাই আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করব। অনুপ্রবেশ রুখতে 3D অ্যাকশন কেন্দ্রের এখনো পর্যন্ত বাংলা থেকে 4800 জনকে ডিপোর্ট, হোল্ডিং সেন্টারে 836। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। 556 কিলোমিটার জায়গাতে জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা। সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত এরা। হোল্ডিং স্টেশন বানানো হয়েছে, সেখান থেকে এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করি। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 22শে জুন বাজেটে ডিএ নিয়ে আলোচনা, জানালেন মুখ্যমন্ত্রী। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে। আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। লক্ষ্মীর ভান্ডারে ঘুঘুর বাসা, এবার ব্রিগেডে জেল বানাতে হবে, কটাক্ষ শুভেন্দুর। 2 কোটি 20 লক্ষ লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন,
তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। তার মধ্যে জঙ্গিপুর ব্লকে 4,500 পুরুষ পাওয়া গেছে। কৃষ্ণনগর 2 এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। নরেন্দ্রপুরের তৃণমূল নেতা নজরুল আলী মণ্ডলকে গ্রেপ্তারের দাবি। কেন না তার বিরুদ্ধে অভিযোগ কলকাতার কিডনি যাকে বলা হয়, অর্থাৎ পূর্ব কলকাতার এই বিস্তীর্ণ ওয়াটার বডি, সেই বিস্তীর্ণ জলাভূমির চরিত্র বদল করে দিয়েছেন এই নজরুল আলী মণ্ডলকে প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী। প্রথমে সাইকেল, তারপর বাইক, তারপর এসইউভি, সোনারপুরের দাপুটে তৃণমূল নেতা নজরুল আলী। প্রাথমিকের শিক্ষক থেকে সোনারপুরের মাসিহা, নজরুলের আইন না মানলেই কড়া ফাইন। সোসাইটির মধ্যে দুর্নীতিকে প্রবেশ করানো, ধরুন ক্লাব, আমাদের এখানে প্রচুর ক্লাব সংগঠন। 11 সালের আগে যে ক্লাবের ফান্ডে ছিল 19 লাখ টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকা, আজকের এই পরিবর্তনের পর 4 মের পর যখন খোঁজ নেওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে কোনো ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে 800 টাকা, যার ছিল হচ্ছে 50 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট 2014 সাল 11 সালে, ক্যাশ ইন হ্যান্ড পড়ে আছে 2000 টাকা। এবং আপনি মিলিয়ে নেবেন এই সমস্ত ক্লাবগুলোয় তৃণমূলের মাতব্বরদের বসানো হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমএলএর তরফ থেকে যে এই ক্লাবটা তোর, তুই করে কমে খা। টাকাকে কি করে দুর্নীতি করতে হয়, এর যদি কোনো ইউনিভার্সিটি খুলতে হয় তাহলে সেটা আগামী দিনে যেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার কোথাও খোলা হয়। মানুষ জানবে যে সরকারের আমার আপনার ট্যাক্সের টাকা কি করে চুরি করে একটা ওয়ার্ড, একটা পঞ্চায়েত, একটা এমএলএ কি করে কোটি টাকার মালিক হতে পারে। অভিযোগ, দুর্নীতির নামাবলী গায়ে দিয়েই রাজপথে বুক চিতিয়ে হাঁটতেন তৃণমূলের নজরুলের স্ত্রী ফিরদৌসী বেগম, সোনারপুর উত্তর কেন্দ্রে টানা 3 বারের তৃণমূল বিধায়ক। এই নজরুল আলী মণ্ডল প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের হাজবেন্ড, যেভাবে সোনারপুর উত্তর বিধানসভায় দুর্নীতি করেছে, আরে বিশাল পাহাড় তৈরি করেছে, প্রতিটা মানুষের চোখের, গরিবের চোখের জল এর পেছনে আছে। এত কাঁদিয়েছে, মানুষ অতিষ্ঠ। মানুষ এই সময় এখন জানতে চায় যে এর উৎসটা কোথায়। একের পর এক দুর্নীতি, আজকে সমস্ত পুকুর ভরাট তার দৌলতে হয়েছে। সমস্ত জায়গায় বড় বড় যারা ফ্ল্যাট তৈরি হয়েছে, প্রতিটা জায়গায় তার নামে একটা করে ফ্ল্যাট। কি করে হলো? আজকে এখন বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভার সিআইএস হয়ে আছেন। জল প্রকল্প, এই জল প্রকল্পের কয়েক হাজার কোটি টাকার ঘাপলা, এই ঘাপলাটা সামনে আনতে হবে। উত্তর বিধানসভার সাধারণ মানুষ জানতে চাইছে। স্ত্রী ফিরদৌসী শাসক দলের বিধায়ক, নজরুল রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর, পরে পূর্ত, জল সরবরাহ, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। এক ঘরেই ক্ষমতার 2 মিনার। নজরুলকে আর পায় কে? মনের সুখে দুর্নীতির খোলা মাঠে ছক্কা হাঁকিয়েছেন তিনি। নজরুল ভান্ডারে আছে অনেক কিছু, তোলাবাজির টাকা, সরকারি প্রকল্পের টাকা, কেন্দ্রের অমৃত প্রকল্পের কোটি টাকা, সবই চুরির টাকা। এভাবেই নাকি তৃণমূল জমানায় ফুলে ফেপে উঠেছে নজরুলের ভান্ডার। প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং মূলত সরকারি পয়সাকে কি করে ঝেড়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় তা যদি কোথাও শিখতে হয় তাহলে হচ্ছে এই সোনারপুর উত্তর বিধানসভা থেকে শেখা উচিত। সরকারি জমি, সরকারির খাল, তার মাটি কাটা, সেই মাটি বিক্রি করে সেই মাটির টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করা, নয়নাজুলি খাল বুঝিয়ে দিয়ে তাতে হচ্ছে বিক্রি করে তাতে লোক বসানো, এই সবটাই হচ্ছে একটা আর্ট, একটা শিল্পকলায় নিয়ে গেছে।
আপনি 9 সালের পর থেকে পৌরসভায় গিয়ে একটু খোঁজ করতে পারেন যে প্রতিটা এই যে শুনছি না আমরা যে অবৈধ নির্মাণ অভিষেক ব্যানার্জি যুবরাজের তার বাড়িতে নোটিশ যাচ্ছে, আমাদের 9 সালের পর থেকেই বিগত 15-17 বছর আমাদের রাজপুর সোনারপুর পৌরসভায় বিশেষ করে এই 17টা ওয়ার্ড এখানে যা হাউজিং হয়েছে, যা প্রজেক্ট হয়েছে, আপনি যদি পৌরসভায় একটু খোঁজ করে দেখেন দেখবেন এই হাউজিং 11 সালের 9 সালের পর যেগুলো হয়েছে তার প্রায় 80% প্ল্যান বহির্ভূতভাবে করেছে। 2011 অস্থাবর সম্পত্তি 18.5 লক্ষ টাকার, 2021-এ 60 লক্ষ ছুঁই ছুঁই, 2021-এ মোট সম্পত্তির পরিমাণ 1,30,00,000 টাকা। লক্ষ থেকে কোটি তরতরিয়ে গিয়েছে নজরুলের নৌকা, সামনে সাদা, অন্দরে হাজারো কালো। প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে ধনী, ঘরে বাইরে কোটি টাকার সম্পত্তি, টাকার পাহাড়, অভিযোগের পাহাড় আর শোষণের যন্ত্রণা। শেষে স্মরণ করি আরেক নজরুলকে, যিনি শিখিয়েছিলেন শির দ্বারা সোজা করে আপোষহীন যুদ্ধের মন্ত্র। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত। একদিকে প্রতিবাদী নজরুল, অন্যদিকে দুর্নীতির নজরুল। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।